This is GPX Demon 165 RR 2023 because যত বেশি R তত বেশি টান. It has all the features you would want from a sports bike that is priced at 370k. আজকের ভিডিওতে আমি এই বাইকটার একটা কম্প্রিহেন্সিভ রিভিউ দিব. Is it good? Is it bad? Is it as fast as everyone claims it to be? আর কারাটান লাভারদের জন্য এটা কতটা ইফেক্টিভ. আমি ইতিমধ্যে এই বাইকটা 3000 কিলোমিটার চালিয়ে ফেলেছি. তো আমি এই বাইকটার স্ট্যান্ডার্ড ফিচার্সগুলো নিয়ে আজকে কথা বলবো. GPX Demon 165 RR এর লুক খুব সহজেই বাংলাদেশের টপ 3 বা টপ 4 বাইকসের মাঝে থাকবে. আর চমৎকার ফিট অ্যান্ড ফিনিশ, রাইডিং সিটে যথেষ্ট স্পেস, হ্যান্ডেল বার, ট্যাঙ্ক, ড্যাশবোর্ড সবকিছু মিলিয়ে নিজেকে মনে হয় কিং অফ দ্য রোড. আমি এখন পর্যন্ত একদিনে 230 কিলোমিটার চালিয়েছি, একদমই পেইনলেস, কিন্তু ব্রেক না নেওয়ার ফলে নিতম্ব কিছুটা অসার হয়েছিল. যথেষ্ট শক্তিশালী ইঞ্জিন, সবসময় আপনাকে থ্রোটল মোচড়াইতে সিরিয়াস করতে থাকবে, আর আপনি বাধ্য ছেলের মতো খাড়া টান দিবেন, আর খাড়া টান দিলেই সামনে চলে আসবে তখন আপনাকে সেই পরিস্থিতি থেকে বাঁচাতে চলে আসবে ডুয়েল চ্যানেল এবিএস এর সেরা বাইট ফোর্স. তো আমরা এখন GPX Demon 165 RR এর ডিটেইলস ব্রেকডাউন. ওকে, ফার্স্টে আমি কথা বলবো এই বাইকটার এরোডাইনামিক এলিমেন্টস নিয়ে, নেমলি দ্য ভাইজার এটাতে ইউজ করা হয়েছে স্মোকি রেড, যেটার ভিজিবিলিটি আমি বলবো কিছুটা কম. আর যেহেতু ট্যাঙ্কের সাইজ বেশ খানিকটা বড় আর উঁচু, এটাতে টাক ইন করলে ভাইজার এয়ার ব্লাস্ট থেকে খুব একটা প্রোটেকশন দিতে পারে না, ফলে মাথায় এবং ঘাড়ে প্রচুর পরিমাণে বাতাস লাগে. আমি সিটিং পজিশনটা দেখাই. ফুলি টাক ইন অবস্থাতে মাথায় ঘাড়ে বাতাস লাগে. আর সিটিং পজিশন আমার কাছে মনে হয়েছে যথেষ্ট কমফোর্টেবল. আমার হাইট 6 ফিট 1 ইঞ্চ. বাইকের হাইট বেশ উঁচু হওয়াতে আমার জন্য জ্যামের ভিতরেও বেশ সুবিধা হয় পাটা ফেলতে. তো আর হ্যান্ডেল বারের পজিশনটা আমার কাছে মনে হয়েছে বেশ কমফোর্টেবল, আমি বেশ ইজিলি হ্যান্ডেল বার রিচ করতে পারি. আর হ্যান্ডেল বার, ট্যাঙ্ক, ড্যাশবোর্ড সবকিছু মিলায় ফিলটা আমি বলবো ইট ফিলস লাইক ইউ আর কিং অফ দ্য ওয়ার্ল্ড. কিছু কমপ্লেইন এই বাইকটার আছে, যেমন ট্যাঙ্কের থেকে সাউন্ড আসে এবং বডি গেট থেকে সাউন্ড আসে. এই নয়েজের ব্যাপারগুলো আমি আমার বাইকে পাই নাই, কারণ এখানে আমার স্পেসিফিক আমার ভার্সনটাতে প্যাডিংস ইউজ করা হয়েছে, প্যাডিংস আর এক্সট্রা বুশেস, যার কারণে এখন আর ট্যাঙ্ক থেকে কোনো রকম নয়েজ আসে না. একটু ক্লোজ আসো, এসে এখানে দেখাও. বাট আমি মনে করি এই বাইকে নয়েজ ড্যাম্পেনিং আরেকটু প্রয়োজন আছে, বিশেষ করে কিটের ইনসাইড, যেহেতু ইঞ্জিনের নয়েজ বা সবকিছু এখানে কি বলে রিফ্লেক্ট করে, তো রিফ্লেক্ট করলে একটু সাউন্ডটা বেশি শোনা যায়. এটা নিয়ে GPX এর আগামীতে আমার মনে হয় কাজ করা উচিত. এটা বাদে এর এরোডাইনামিক বডি শেপের মাঝে কিছু এয়ার পকেটস আছে, যেগুলো আমার মনে হয় GPX আরো ভালোভাবে ইউটিলাইজ করতে পারতো. ফ্রন্ট ইনটেক যেটা, এটা অ্যাকচুয়ালি বন্ধ করা, এখানে এয়ার পাস হওয়ার কোনো ওয়ে নাই. GPX চাইলে এখানে একটা এয়ার চ্যানেল ক্রিয়েট করে দিতে পারতো, যেটা ডিরেক্টলি রেডিয়েটরে যায় হিট করবে, তাহলে হিটিংয়ের যে ইস্যুটা যত অল্প মানুষই পেয়ে থাকুক তাদের এই সমস্যাটা আমার মনে হয় আরও কম হতো. এটা ছাড়া এয়ার পকেটস নিয়ে কথা বলছিলাম. বাইকের রাইট সাইডে এই এই জায়গাটা GPX ইউটিলাইজ করতে পারতো হিটটা ডিসিপেট করার জন্য, তাহলে পায়ে অতটা হিট লাগতো না. এখন যেটা প্রবলেম হচ্ছে, তুমি একটু কাছে এসে দেখাও, এই সাইড থেকে এই জায়গাগুলো বন্ধ, তো এই দিক দিয়ে এয়ার পাস করার কোনো ওয়ে নাই. আর এটা যদি প্রপারলি ইউটিলাইজ করা যেত তাহলে আরো ডাউন ফোর্স ক্রিয়েট করা যেত এটা দিয়ে, আর হিটিংটা ডিরেক্টলি পায়ে না লেগে সাইড দিয়ে পাস হয়ে যেতে পারতো. এখন যেটা হচ্ছে যে হিট পাস হওয়ার একমাত্র ওয়ে হচ্ছে এই ইঞ্জিন অয়েল দেওয়ার যে জায়গাটা এই সাইড দিয়ে, যার কারণে ফুট পেগে হিটটা লাগে. আমার বাইকের ক্ষেত্রে আমি এরকম হিটিং ইস্যু পাইনি, সো আমি এটা কখনো ওইভাবে ফিল করি নাই, কিন্তু কেউ কেউ এটা করতে পারে. তো আই হোপ GPX আগামীতে এই জিনিসটা সলভ করে ফেলছে. আমি এই বাইকটার পেইন্ট কোয়ালিটিতে আমি ব্ল্যাক ভার্সনটা ইউজ করতেছি. ব্ল্যাকের কমপ্লেইনই আমি শুনেছি সব থেকে বেশি, যে সময়ের সাথে সাথে এই ব্ল্যাক কালারটা ফেড আউট হয়ে যায়,
আমার ক্ষেত্রে আমি এই বাইকটা এখন পর্যন্ত 3000 কিলোমিটার চালিয়েছি, যেটা খুব বেশি না। কিন্তু এখন পর্যন্ত আমি যেটা বুঝেছি যে এই বাইকটার পেন কোয়ালিটি গুড, বেস্ট বলবো না, গুড। আর যেহেতু ব্ল্যাক কালার গ্লসি, তো এইটা খুব ইজিলি স্ক্র্যাচ করে যেতে পারে আমার কাছে মনে হয়। আমি যথেষ্ট টেক কেয়ার করি এই বাইকটা, তো আমার কাছে মনে হয় এই পেইন্ট কোয়ালিটি যেটা দেয়া আছে এটা খুবই হাই মেইনটেনেন্স। আমার ক্ষেত্রে আমি ওয়্যাক্স কোটিং করি আর মাইক্রোফাইবার ক্লথ দিয়ে মুছে ফেলি, তো আমারটাতে এখন পর্যন্ত স্ক্র্যাচ বা এরকম কোনো ইস্যু আমি ফেস করিনি। আর পেইন্টের কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে যে পেইন্ট কোয়ালিটি ইমপ্রুভ করার প্রয়োজন আছে। ফার্স্টলি হ্যান্ডেলবার এন্ড, এই জায়গাটা খুব ইজিলি জং পড়ে যায়। আমি WD-40 দিয়ে এই জায়গাটা মানে ক্লিন করেছি, তারপরেও দেখা গেছে যে হালকা রাস্টের মতো আছে এখনো। এটা ছাড়া চেসিসের ঝালাই করা যে অংশটা, এখানে পেইন্টের হালকা একটু ইস্যু দেখা যাচ্ছে, যেটা খুবই কম, হয়তো ওইভাবে চোখে কারো পড়বে না। তারপরেও যেহেতু জিপিএক্স পারফেকশনকে চেজ করছে, তো আমি আশা রাখবো যে জিপিএক্স আগামীতে এই প্রবলেমগুলো সলভ করে ফেলবে। আর এরপর আরেকটা জিনিস খুবই মাইনর, এটা আমি নোটিস করেছি, সেটা হচ্ছে এক্সস্টের যে ঝালাই করা অংশটা, এই জায়গাটাতেও খুবই খুবই হালকা রাস্ট দেখা যাচ্ছে। এবার আসি জিপিএক্স ডেমনের ড্যাশবোর্ড ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে। আমার কাছে মনে হয় জিপিএক্স ডেমনের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা বেশ ভাইব্রেন্ট, কালারফুল আর যথেষ্ট ব্রাইট। একজন রাইডারের যে যে তথ্যগুলো প্রয়োজন আমার কাছে মনে হয় জিপিএক্স সবগুলোই প্রোভাইড করে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে জাস্ট একটা ইস্যু আমি পেয়েছি, সেটা হচ্ছে এই নিউট্রালটা ফলস নিউট্রাল মাঝে মধ্যে শো করে। এটা আমি প্রথম 1200 কিলো পর্যন্ত দেখেছিলাম 3 থেকে 4 বার, যেটা 1500-র পরে আমি আর একবারও পাই নাই। সো ওইটা ব্রেকিং পিরিয়ড শেষ হওয়ার সাথে সাথে ওইটার সমস্যার সমাধান হয়ে গিয়েছে। এবার আসি লুকিং গ্লাসে। আমার কাছে মনে হয়েছে লুকিং গ্লাসটা যথেষ্ট সুন্দর, কোয়ালিটি সম্পন্ন, আর ভিজিবিলিটিও যথেষ্ট ভালো। এই লুকিং গ্লাসের যে কমপ্লেইনটা আছে যে এটা ভাইব্রেট করে, পরে ভিজিবিলিটি একটু সমস্যা ক্রিয়েট করে, বাট আমার ভার্সনে আমি এই প্রবলেমটা পাই নাই। 80 থেকে 90, 115 প্লাস স্পিডেও আমি এটাতে কোনো ভাইব্রেশন পাই নাই। সো আমি বলবো যে লুকিং গ্লাসটা গুড। আর আসি জিপিএক্স এর সুইচ গিয়ার্সে, আমার কাছে মনে হয়েছে সুইচ গিয়ার্স গুলো যথেষ্ট ভালো। একদম প্রিমিয়াম বলবো না, বাট ভালো। এই সুইচ গিয়ার্সে যে ইস্যুগুলো আছে আমি শুনেছি যে জ্যাম জ্যাম ফিল হয়। তো আমার কাছে যেটা মনে হয় যে যেহেতু সুইচ গিয়ার্সের মাঝে ময়লা জমে, আর এটা ওয়াশের পর যদি WD-40 দিয়ে ক্লিন না করা হয়, সেই ক্ষেত্রে এই সুইচগুলো হালকা জ্যাম ফিল হতে পারে। আমার ক্ষেত্রে আমি অলওয়েজ ওয়াশের পর WD-40 দিয়ে এই সুইচ গিয়ার্স গুলো ক্লিন করে ফেলি, সো আমি এই প্রবলেম গুলো পাই নাই। এবার আসি জিপিএক্স এর স্কেলেটন অর্থাৎ চ্যাসিতে। জিপিএক্স এর চ্যাসি হিসেবে ইউজ করা হয়েছে ট্রেলিস ফ্রেম, যেটা বেশ শক্তপোক্ত। আর এই ফ্রেমটার ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের ফিল খুবই খুবই ভালো। জাস্ট একটা ব্যাড সাইড আমি বলবো যে এটা একটু হেভি, বাট এটা যথেষ্ট শক্তপোক্ত। সো এটা কেউ কেউ নেগেটিভলি নিবে, কেউ কেউ পজিটিভলি নিবে। আমি সময়ের সাথে সাথে এই ওয়েটটা অ্যাডজাস্ট করে ফেলেছি, সো আমার কাছে মনে হয় এটা একদিক দিয়ে ভালো। এবার আসি জিপিএক্স এর ফর্কে। ফর্কের ক্ষেত্রে জিপিএক্স কোনো ব্র্যান্ডিং করেনি, যেটা কোন ব্র্যান্ডের। যাই হোক, ফর্কটা ইউএসডি একটা সাসপেনশন ইউজ করছে, ইউএসডি অ্যান্ড স্টিফ সাসপেনশনটা। সো এইটার আমার কাছে মনে হচ্ছে স্টিফ হওয়ার কারণে এটা ব্রেকিং পোটেনশিয়াল খুবই হাই। ভাঙ্গাচোরা রাস্তায় কতটুকু ভালো ফিডব্যাক দিবে এটা আসলে স্পোর্টস বাইকের ক্ষেত্রে কি বলবো, বাট হাইওয়েতে এটার ফিডব্যাক এবং ইমার্জেন্সি ব্রেকিং এ এটার ফিডব্যাক একদম টপ নচ। এবার আসি এই বাইকটার মনোশকে। জিপিএক্স এ মনোশক হিসেবে ইউজ করা হয়েছে ওয়াইএসএস অ্যাডজাস্টেবল মনোশকস, যেটা আমি বলবো বেশ খানিকটা স্টিফ, আর স্পোর্টস বাইকে এমনটাই হওয়া উচিত। স্টিফ হওয়ার কারণে এই বাইকটার কর্নারিং পোটেনশিয়াল রিয়েলি হাই, এবং ব্যাক এন্ডের ফিল কর্নারিং এ খুবই ভালো। এবার আসি জিপিএক্স এর টায়ারে। টায়ার হিসেবে এটাতে ইউজ করা হয়েছে সিএসটি টায়ার্স। আমার কাছে মনে হয়েছে সিএসটি টায়ার্স গুড এনাফ গ্রিপ প্রোভাইড করে। এটা গ্রিপ কিছুটা এমআরএফ জ্যাপার সিরিজের মতো। আমি আমারটাতে এখনো জেল ভরি নাই, তো এখন পর্যন্ত টায়ার পাঞ্চার হয় নাই, তো আমি বলবো এটা গুড। বাট এই বাইকটার সাথে আমার কাছে মনে হয় যে আরো বেটার কোয়ালিটি টায়ার ইউজ করলে এই বাইকটার হোল ফিডব্যাকটা চেঞ্জ হয়ে যাবে। সো ইট উইল বি ডেফিনেটলি ওয়ার্থ ইট ইফ ইউ পে ফর এ বেটার টায়ার লাইক অ্যাপোলো H1 or Pirelli Diablo Rosso 3, Timson Military Street or something like that. It will be much better for you.
এবার আসি জিপিএক্স এর ব্রেকসে। ব্রেকস হিসেবে এই বাইকটাতে ইউজ করা হয়েছে ডুয়েল ডিস্ক এবং ডুয়েল চ্যানেল এবিএস। যদিও ক্যালিপার কোন ব্র্যান্ডের বা এবিএস কোন ব্র্যান্ডের সে ব্যাপারে তথ্য কোথাও দেয়া নাই, বাট এবিএসটা যথেষ্ট প্রিসাইজ এবং ফাস্ট অ্যাক্ট করে। এখন পর্যন্ত আমি 2বার এমার্জেন্সি সিচুয়েশনে পড়েছি এবং 2বারই এই ব্রেকস থেকে খুবই ভালো ফিডব্যাক পেয়েছি। আর ব্রেকিং বাইটের কথা বলতে গেলে ব্রেকিং বাইট খুবই ভালো এবং সিঙ্গেল ফিঙ্গার ইজ গুড এনাফ। আপনি যদি পিলিয়ন নিয়েও রাইড করেন তবুও সিঙ্গেল ফিঙ্গারের বাইট যথেষ্ট ভালো। এবার আসি জিপিএক্স এর সব থেকে ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে জিপিএক্স এর ইঞ্জিন। আমি এখন ইঞ্জিন এলিমেন্টস নিয়ে কথা বলবো, নেমলি দ্য ক্লাচ। এখন জিপিএক্স এর ক্ষেত্রে অনেকেরই প্রশ্ন যে এটাতে স্লিপার ক্লাচ ইউজ করা হয়েছে কিনা, যেহেতু জিপিএক্স শুরুতে স্লিপার ক্লাচ দিয়েই এটা মার্কেটিং করেছে। এখানে বর্তমান যে লটে যে বাইকগুলো আছে এগুলো কোনোটাতেই স্লিপার ক্লাচ নেই, আমারটাতেও স্লিপার ক্লাচ নেই। এটাতে একটা 6 স্প্রিং এর একটা ক্লাচ ইনস্টল করা আছে। ক্লাচের ক্ষেত্রে আমি জিজ্ঞেস করেছিলাম সার্ভিস সেন্টারে যে স্লিপার ক্লাচ কেন না। তো এটাতে ওরা বলে যে স্লিপার ক্লাচ যেটা শুরুতে ইনস্টল করা ছিল ওটাতে কিছু ইস্যুস ছিল মাইনর, যেটার কারণে ওইটা কারেন্টলি ওরা রিভাইজ করছে। সো আগামীতে হয়তো এগেইন স্লিপার ক্লাচ আমরা পাবো, বাট অ্যাট দ্য মোমেন্ট আমরা 6টা স্প্রিং এর এই ক্লাচটাই পাবো, একটা রেগুলার ক্লাচ। আমি বলবো জিপিএক্স এর ক্লাচটা যথেষ্ট সফট 6 স্প্রিং হিসেবে। হাতে কোনো রকম পেইন এটা আমি অনুভব ওইভাবে করি নাই। আর ক্লাচের ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্সটা হচ্ছে, আমি বাইক নেয়ার 200 কিলোর মাথায় আমি দেখছিলাম যে ক্লাচটা স্লিপ করছে। মানে ক্লাচ বয়স হয়ে গেলে যে ইস্যুটা হয় যে গিয়ার শিফট করলে ক্লাচ স্লিপ করছে। তো এটা আমি 200 কিলোতে পেয়েছিলাম। দেন আমি 900 কিলোতে ফার্স্ট সার্ভিসের সময় ওদেরকে আমি এটা জানাই যে আমার ক্লাচ স্লিপ করছে। তো সেই ক্ষেত্রে ওরা সাথে সাথে আমার ক্লাচের ফুল অ্যাসেম্বলিটা চেঞ্জ করে দেয়। আর আগের যে ক্লাসটা ছিল যেটাতে ইস্যু ছিল সেটার একটা ভিডিও আমি অ্যাড করে দিচ্ছি। ওইটা থেকে আমার ফাইন্ডিংস হচ্ছে ওইটার প্রেসার প্লেটে আমি কোনো রকম দাগ পাই নাই বা বার্ন আউট হয়ে যাওয়া পাই নাই। ফাইবার ফ্রিকশন প্লেটও একদম ঠিকঠাক ছিল, ক্লাচ বাটিও ঠিকঠাক ছিল। বাট ইস্যুটা অ্যাকচুয়ালি কি এটা আমি এখনো জানতে পারি নাই। যাই হোক, ওরা নতুন একটা অ্যাসেম্বলি আমাকে সেট করে দেয় এবং সেটা এখন পর্যন্ত পারফেক্টলি রান করছে। শুরুতে প্রথম 1000 কিলোতে জাস্ট আমি একটা ইস্যু পেয়েছিলাম, সেটা হচ্ছে যে ইঞ্জিন যখন হিট হতো তখন ক্লাচটা একটু আর্লি এনগেজ হতো, যেটা 1000 বা 1500 রান করার পরে ঠিক হয়ে গিয়েছে। এখন ক্লাচ থেকে কোনো রকম কোনো ইস্যু আমি পাই না। আসি জিপিএক্স এর গিয়ার বক্সে। গিয়ার বক্স জিপিএক্স এর খুবই প্রিসাইজ। আমি বলবো না যে এটা R15 বা সিবিআর এর মতো একদম ক্রিম অফ দ্য ক্রপ প্রিসাইজ, বাট ইটস রিয়েলি গুড। প্রথম 1000 বা 1200 কিলো পর্যন্ত আমার কাছে মনে হতো যে ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে যাওয়াটা হালকা একটু জ্যামের মতো, বাট এটা পরবর্তীতে ঠিক হয়ে গিয়েছে। এখন এটা যেহেতু আমি মোটুল 3000 মিনারেল ইউজ করছিলাম, সো এটা ওটার সাথেও রিলেটেড হতে পারে। এখন আমি 300V ইউজ করছি, সো এখন একদম বাটার স্মুথ গিয়ার বক্স। এবার আসি জিপিএক্স এর ইঞ্জিন ইটসেলফ। জিপিএক্স এর ইঞ্জিন যথেষ্ট পাওয়ারফুল, আর এটাতে 3 থেকে 6500 আরপিএম পর্যন্ত স্লাইট একটা ভাইব্রেশন আছে, কিন্তু এটা খুব বেশি না, নাম ফিল হবে বা এরকম কিছু না। আমার কাছে মনে হয় যে এটা একটা গুড অ্যামাউন্টের ভাইব্রেশন, যেটা একটা স্পোর্টি ফিল দেয় আমাদেরকে। আর এই বাইকটার এই জিপিএক্স এর ইঞ্জিনটা স্পেসিফিক্যালি মিড রেঞ্জ এবং টপ এন্ডের পাওয়ার আউটপুট খুবই ভালো। আর আমি যেটা নোটিস করেছি যে হাইওয়েতে 70-এর পর এই যে ভাইব্রেশনটা এটা আস্তে আস্তে কমতে থাকে এবং 80-র পরে এই জিনিসটা একদমই স্মুথ আউট হয়ে আসে। সো 80 থেকে 110-15 স্পিড পর্যন্ত 6 গিয়ারে আপনি কোন রকম ভাইব্রেশন পাবেন না, একদম বাটার স্মুথ। আর হিটিং ইস্যু বলতে আমি আমার বাইকে কোন রকম হিটিং ইস্যু শুরু থেকে এখন পর্যন্ত পাই নাই। শুরুতে স্টকে এই বাইকটাতে কুলেন্ট হিসেবে থাকে হচ্ছে ফিউক্সের একটা কুলেন্ট, আর এটা আমি 1800 পর্যন্ত চালিয়েছিলাম। তারপরে এটার লেভেলটা যেহেতু কমে গিয়েছিল সেক্ষেত্রে আমি ফিউক্স না কিনে মোটুল এনুজেলটা ইউজ করি। আর আমারটাতে রেডিয়েটর গার্ডও লাগানো আছে। তো মোটুল এনুজেল রেডিয়েটর গার্ড আমি ঠিকঠাক ভাবে রান করতে পারছি, কোনো রকম হিটিং ইস্যু আমি পাই না। পাশাপাশি জিপিএক্স এর মাইলেজে আমি শুরু থেকে আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। আমি ধরে নিয়েছিলাম যে আমাকে শোরুম থেকে 1 লিটার তেল দেওয়া হয়েছিল,
আর প্রথম 200 কিলো পর্যন্ত আমি চেক করে দেখেছি যে আমি 33.6 মাইলেজ পেয়েছিলাম ঢাকা সিটিতে। আর ফার্স্ট সার্ভিস আমি 900-তে নেই। আর তারপর 1800 কিলোতে আমি বগুড়া থেকে ঢাকা জার্নি করি এবং সেই জার্নিতে আমি মাইলেজ টেস্ট করেছিলাম এবং আমি মাইলেজ পেয়েছিলাম এক্স্যাক্টলি 40। আর এই রানটাতে বগুড়া টু ঢাকা রানে আমার স্পিড ছিল 90 থেকে 115 এবং যমুনা সেতুতে উঠে আমি স্পিড টপ স্পিড টেস্ট করেছিলাম। সো আমি বলতে পারি যে এটাতে আপনারা যদি ডিসেন্ট রাইড করেন 70 টু 80 হাইওয়েতে, সেক্ষেত্রে আপনারা 43 থেকে 45 মাইলেজ এক্সপেক্ট করতে পারেন। তো আমার ক্ষেত্রে আমি 40 পেয়েছিলাম, সেটা একটা ভিডিও ক্লিপ আছে আমার কাছে, সেটা লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আর সিটিতে আই থিঙ্ক আমি অ্যারাউন্ড এখন 36 থেকে 37 kmpl মাইলেজ পাই। এবার আসি জিপিএক্স এর ব্যাটারিতে। জিপিএক্স এর ইউজার ম্যানুয়ালে ইউএসআর 6.3 অ্যাম্প পাওয়ার ব্যাটারির কথা লেখা, বাট অ্যাকচুয়ালি আমরা বাইকের সাথে 5 অ্যাম্প পাওয়ারের একটা ব্যাটারি আমরা পাই। সো আমার মনে হয় এই বাইকটার যদি আপনি স্টকে রান করেন তাহলে 5 অ্যাম্প পাওয়ারের ব্যাটারি তে আপনি ঠিকঠাক ভাবে চালাতে পারবেন, কোনো প্রবলেম হবে না। যদি এক্সট্রা ফগ বা হর্ন কিছু আপনি ইউজ করেন বা সিকিউরিটি লক ইউজ করেন, সেক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি একটা বেটার কোয়ালিটির ব্যাটারি ইনস্টল করতে হবে। আমার ক্ষেত্রে আমার বাইক এখনো স্টক, আমি কোনো ফগ বা হর্ন ইনস্টল করি নাই, আমার ব্যাটারিটাও এখনো স্টক আছে। আমার ব্যাটারির ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্সটা হচ্ছে একদম শুরুতে আমি 3 দিন বাইক ইউজ করি নাই, ফেলে রাখছিলাম। তো 3 দিন পর যখন আমি বাইকটা স্টার্ট করি, ফ্ললেসলি স্টার্ট হয়েছিল, বাট পাম্পে গিয়ে তেল নেওয়ার পর যখন আমি সেলফ দিই তখন মিটারটা একবার রিস্টার্ট নাই এবং সেকেন্ড টাইম ঠিকভাবেই সেলফ নিয়েছিল। বাট আমার কাছে মনে হয় যে ওই সময়টা ব্যাটারি ফুলি চার্জড অবস্থায় ছিল না। তো আমি সময়ের সাথে সাথে যখন বাইকটা চলেছে 1500 বা 1600, তারপর এই জিনিসটা আমি আর এখন পর্যন্ত একবারও ফেস করি নাই। সো আমার মনে হয় ব্যাটারিটা চার্জ হতে একটু সময় লাগছে, যখন ফুলি চার্জ হয়ে যায় তখন আর এই সমস্যাগুলো হয় না। আমি এই প্রবলেমটা এখন পর্যন্ত জাস্ট 3বারই ফেস করেছিলাম, শুরুতে প্রথম 1200 বা 1000 কিলোর মাঝে। এবার আসি জিপিএক্স এর সার্ভিস সেন্টার নিয়ে। সার্ভিস সেন্টার আমি এখন পর্যন্ত 2বার বাইক সার্ভিস করেছি, 2বারই আমি মহাখালী ওদের যে সেন্ট্রাল সার্ভিস সেন্টার আছে ওখান থেকে সার্ভিস করেছি এবং ওদের সার্ভিস খুবই ভালো। আর ঢাকার বাইরে আমি বগুড়ায় একবার সার্ভিসের জন্য গিয়েছিলাম, বাট আমার কাছে মনে হয়েছে যে বগুড়ায় সার্ভিস সেন্টারটা এখনো আরো ইমপ্রুভমেন্ট দরকার আছে। যে মেকানিক গুলো কাজ করছে ওদের আরো ট্রেনিং এর প্রয়োজন। বাট ঢাকার সেন্ট্রাল সার্ভিস সেন্টার খুবই ভালো। এবার আসি জিপিএক্স এর ওয়ারেন্টি নিয়ে। ওয়ারেন্টি ফিডব্যাক কেমন? আমি নোটিস করেছি যে স্পিডোস যথেষ্ট তৎপর কাস্টমার স্যাটিসফ্যাকশন নিয়ে। আমার বাইকের ক্ষেত্রে 2টা পার্টস ওয়ারেন্টির আন্ডারে পড়ে। একটা হচ্ছে ক্লাচ, যেটার এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলেছি। আরেকটা হচ্ছে ইসিইউ। ইসিইউ এর ক্ষেত্রে আমি যেটা প্রবলেম ফেস করছিলাম সেটা হচ্ছে একদম লো এন্ডে, মানে লো আরপিএম এ বাইকটা ধাক্কাচ্ছিল। কারণ শুরুতে বিগততে যত ভ্লগ ইউটিউবে বা ফেসবুকে আছে সেখান থেকে আমি জেনেছিলাম যে এটা মেবি স্পার্ক প্লাগের ইস্যু হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি এনজিকের ইরিডিয়াম লেজার ইরিডিয়াম স্পার্ক প্লাগটা ইনস্টল করেছিলাম, বাট ওইটা থেকে খুব বেশি হেল্প হয় নাই আমার ক্ষেত্রে। দেন আমি 1800 কিলোতে যখন জিপিএস সার্ভিস সেন্টার আমি কমপ্লেনটা করি যে আমার এরকম এই ইস্যুটা হচ্ছে, তখন সেই ক্ষেত্রে ওরা আমার ইসিউটার সাথে সাথে চেঞ্জ করে দেয়। তো তারপর থেকে আমি কোনো রকম কোনো প্রবলেম আর ফেস করি নাই। সো ওয়ারেন্টির ক্ষেত্রে আমি বলবো যে ওয়ারেন্টি ক্লেম করা খুবই ইজি জিপিএক্স এর ক্ষেত্রে। কাস্টমারকে ভোগান্তির মধ্যে ফেলা এই জিনিসটা আমি জিপিএক্স এর ক্ষেত্রে দেখি নাই। তো আমি বলবো ওয়ারেন্টির ক্ষেত্রে জিপিএক্স এর ফিডব্যাক খুবই খুবই ভালো। জিপিএক্স এর স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি নিয়ে। স্পেয়ার পার্টস আমার বাইকটা যেহেতু 3000 কিলোমিটার চলেছে এখন পর্যন্ত, সো এর মাঝে আমার কোনো পার্টস এখন পর্যন্ত লাগে নাই, শুধুমাত্র ইঞ্জিন অয়েল ফিল্টার ছাড়া। ইঞ্জিন অয়েল ফিল্টার আমি দেখেছি ঢাকায় অলওয়েজ অ্যাভেলেবল থাকে। বগুড়ায় আমি একবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করি, তো সেই সময় আমি বগুড়ায় ইঞ্জিন অয়েল ফিল্টার পেয়েছিলাম না। সো দেন আমি সেন্ট্রাল সার্ভিস সেন্টারে কন্ট্যাক্ট করি যে আমার এরকম ইঞ্জিন অয়েল ফিল্টার লাগছে। সো ওরা পাঠায় দেয়, সাথে সাথে পাঠায় দেয় এবং আমি একদিন পরেই ইঞ্জিন অয়েল ফিল্টার হাতে পাই। আর অন্যান্য পার্টস এর ক্ষেত্রে যেহেতু আমার এখনো কোনো পার্টস লাগে নাই, সো আমার নিজের এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতে পারছি না, বাট আমি গ্রুপে অন্যান্য মেম্বারদের কথোপকথন এগুলো দেখেছি এবং আমার কাছে মনে হয়েছে যে স্পেয়ার পার্টস সবগুলোই ওদের স্টকে
অ্যাট দ্য মোমেন্ট অ্যাভেলেবল আছে। এবার আসি জিপিএক্স এর চেইন সেটে, যেটা জিপিএক্স এর সব থেকে উইকেস্ট পার্ট আমি বলবো। জিপিএক্স একটা চিপ চেইন ইউজ করা হয়েছে যেটা খুব দ্রুত লুজ হয়ে যায়। সো আর আমি নোটিস করেছি যে এই বাইকে যে ভাইব্রেশনের কমপ্লেন গুলো আছে, বা আমার ক্ষেত্রেও যে ভাইব্রেশন যতটুকুই আছে, আমার কাছে মনে হয়েছে যে মোস্টলি চেইন থেকে আসছে। সো চেইন সেটটা যদি চেঞ্জ করা হয়, গিয়ার এক্স বা ডিআইডি, আরসিবি বা জমথাই চেইন সেটে যদি আপগ্রেড করা হয়, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই প্রবলেমটা একদমই সলভ হয়ে যাবে। এবার আসি জিপিএক্স আর এই বাইকটা অ্যাকচুয়ালি কাদের জন্য। আহ, আপনারা যারা একটা অ্যাফোর্ডেবল প্রাইস রেঞ্জে একটা গুড স্পোর্টস বাইক যেটাতে গুড ব্রেকিং, গুড পাওয়ার এবং রিলায়েবিলিটি চান, আমার কাছে মনে হয় এই বাইকটা তাদের জন্য। 3,70,000 বা 75,000 টাকায় আমার কাছে মনে হয় বর্তমান মার্কেটে জিপিএক্স 165RR একদমই আনবিটেবল। এবার আসি যে আমি আমার জিপিএক্স নিয়ে হ্যাপি কিনা। আমি বলবো যে আমি 100% স্যাটিসফাইড। আমি যে প্রাইসে বাইকটা আমি পেয়েছি সেটাতে আমি একদমই কোনো কমপ্লেন করার জায়গা আসলে পাই না। সো আমার বাইকটা, এই জিপিএক্স বাইকটা নেওয়ার আগে আপনাদের মতো আমি এরকম সাজেশন পেয়েছিলাম যে ইউজড ভি3 নেওয়া ইন্দো। তো সেই ক্ষেত্রে আমি 20+ ভি3 বাইকস দেখেছিলাম R15, যেগুলোর মোস্টলি আইদার মিটার টেম্পারিং করা ছিল অথবা অ্যাক্সিডেন্ট হওয়া। সো আমি ওই আস্থাটা পাচ্ছিলাম না একটা ইউজড বাইক নেওয়ার ক্ষেত্রে। তো পরবর্তীতে তো আমি জিপিএক্স নিয়ে ফেলি এবং আমার আই হ্যাভ নো রিগ্রেটস, আই এম রিয়েলি হ্যাপি উইথ মাই জিপিএক্স ডিমান্ড। এবার আসি জিপিএক্স এর কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট লাগবে সেটা নিয়ে। আমি শুরুতেই বলবো যে জিপিএক্স এর এরোডাইনামিক্সে কিছুটা ইমপ্রুভমেন্ট প্রয়োজন। এয়ার পকেটস যেগুলো আছে এগুলোকে ইউটিলাইজ করা অথবা কমপ্লিটলি রিমুভ করা। দেন ডাউনফোর্স ক্রিয়েট করার জন্য সাইডে যে চ্যানেলগুলো আছে এগুলো বন্ধ একদমই, এগুলোকে ইউটিলাইজ করা। দেন চেসিসের ঝালাইয়ে জায়গাটা একটু আনফিনিশড মনে হয়। আমি যেখানে যেখানে জিপিএক্স একদম পারফেকশনকে চেজ করছে, সেখানে আমি বলবো যে এইটুকু যদি ইমপ্রুভমেন্ট করা যায় সেক্ষেত্রে এটা আরো কমপ্লিট লাগবে। দেন স্টিকারে যে বাবলিং দেখা গেছে, সেই স্টিকারিং এর ক্ষেত্রে একটু আরেকটু সচেতন হতে হবে। স্টিকারিং এর ক্ষেত্রে ব্যাটারিটা চেঞ্জের প্রয়োজন আছে, একটা বিগার ক্যাপাসিটির বেটার ব্যাটারির প্রয়োজন। চেন সেটটা চেঞ্জ করা প্রয়োজন, বেটার চেন সেট। আর ওয়েটটা যদি কিছুটা কমানো যায় তাহলে আর ভাস্ট মেজরিটির রাইডারদের জন্য তখন আরেকটু রাইডেবিলিটির ক্ষেত্রে একটু ইমপ্রুভমেন্ট আসবে। ভাইজারটা স্মোকি রেড, সো ওইটাতে দেখতে খুবই সুন্দর লাগে বাইকের সাথে, বাট ভিজিবিলিটির ক্ষেত্রে কিছুটা এটা প্রবলেম ক্রিয়েট করে। সো এটা হোয়াইট কালার একটু লার্জ সাইজের যদি ভাইজার দেওয়া যেত স্টকে, আই থিঙ্ক এটা আরো রাইডেবিলিটি ইমপ্রুভ করতো। আর লাস্টলি আমি বলবো যে ব্রিং ব্যাক স্লিপার ক্লাচ। স্লিপার ক্লাচ ওভারঅল রাইডিং এর এক্সপিরিয়েন্সটা ইমপ্রুভ করে। সো দ্যাটস অ্যাবাউট ইট। এই কয়টা জিনিস ইমপ্রুভ যদি করে জিপিএক্স, আই থিঙ্ক জিপিএক্স আরো কম্পিটিটিভ হয়ে যাবে এই মার্কেটে।